জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি মুন্নাফ রশিদ। বেজিংয়ে 16টি সমঝোতা স্মারক সই করেছেন চীন ও বাংলাদেশের ব্যবসায়ীরা। দুদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণে বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসব সমঝোতা সই হয়। এর আগে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ সহজ করতে সব খাতে সংস্কার করছে সরকার, তাই বিনিয়োগের জন্য এখন বাংলাদেশ আকর্ষণীয়। বেজিংয়ের ওয়ার্ল্ড চায়না সামিট উইংয়ে অনুষ্ঠিত বাণিজ্য সম্মেলনে দুই দেশের ব্যবসার নানা প্রতিবন্ধকতা ও সম্ভাবনার কথা তুলে ধরে চীন ও বাংলাদেশি ব্যবসায়ী নেতারা। এরপরেই প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে সরকার। এ সময় পুঁজিবাজার সহ আর্থিক খাতে বিনিয়োগ করতে চীনা বিনিয়োগকারীদের আহ্বান জানান সরকার প্রধান। বলেন, দুদেশের ব্যবসায়ীদের অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসায়িক উদ্যোগ নিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, অবকাঠামোগত উন্নয়নে পাশে থেকে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির বড় অংশীদার চীন। দুই দেশের এই সম্পর্ককে আরও গভীর করার উপর জোর দেন শেখ হাসিনা। পরে এলএনজি ও নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক, ডিজিটাল ব্যাংকিং, মোংলা বন্দরের উন্নয়নে সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে সমঝোতা সই করে দুদেশের বিভিন্ন প্রতিষ্ঠান। We encourage Chinese companies to form joint ventures with Bangladeshi firms. This collaboration will facilitate technology transfer, skill development and market access for both parties. আমি একটু বাংলায় বলতে চাই, আমার সাথে অনেক বাঙালি ইনভেস্টর আছেন। একটা বিশাল বিজনেস ডেলিগেশন নিয়ে আমি এসেছি। আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে নিতে পারেন। আমার নয়, সেটা সব থেকে ভালো হবে একসাথে ব্যবসাটা আরও বেশি ইনভেস্টমেন্ট করতে। কাজে আমি যারা এসছেন তারা কিন্তু এই কাজটাই করবে, সেটা আমি চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কনজারভেটিভ পার্টির প্রেসিডেন্ট ওয়াং হুনিং। বেজিংয়ের গ্রেট হলে দ্বিপাক্ষিক এই বৈঠক হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা ইস্যু নিয়ে চীনের পক্ষ থেকে সহযোগিতা আশ্বাস দিয়েছেন চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং। এর আগে প্রধানমন্ত্রীর বেইজিং নিবাস সেন্ট রেজিস হোটেলের পার্লার রুমে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন সৌজন্য সাক্ষাৎ করেন। সে সময় অবকাঠামোগত উন্নয়ন, নদী খনন ও জলবায়ু রক্ষায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন জিন লিকুন। সিপিপিসিসির প্রেসিডেন্ট তিনি বলেছেন, মায়ানমার এবং বাংলাদেশের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে চায়না ফ্যাসিলিটেটরের কাজ করবে এবং তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা মায়ানমার সাথে আলাপ আলোচনা করে যাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হয় সে ব্যাপারে তারা যতটুকু সম্ভব, সর্বোচ্চ যতটুকু সম্ভব সেই সহায়তা তারা করবেন বলে জানিয়েছেন। চীন সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সময় বিকেলে তিয়ানআনমেন স্কয়ারে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং বিহুগলে করুণ সুর বেজে ওঠে। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী চীনা বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর আগে প্রধানমন্ত্রী সেখানে পৌঁছালে চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সালাম জানায়। চীনের আমন্ত্রণে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ অতিথিরা সফরে এলে এই ঐতিহাসিক স্কয়ারে উপস্থিত হয়ে ফুলের শ্রদ্ধা জানান। চীনের রাজনৈতিক স্বাধীনতা ও বাক স্বাধীনতার সংগ্রামের সাক্ষী তিয়ানআনমেন স্কয়ার। কোটা সংস্কারের দাবিতে কাল সকাল সন্ধ্যা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। কোটা যেহেতু একটি আন্দোলনের প্রেক্ষিতে এই ডিসিশনটি হয়েছিল এবং আমরা মনে করছি নির্বাহী বিভাগ এবং বা সরকারের এখানে হস্তক্ষেপের সুযোগ রয়েছে। সরকার চাইলে একটি নতুন পরিপত্র জারি করতে পারে। ফলত আমাদের আন্দোলন কিন্তু আর আদালতের প্রেক্ষাপটে নেই। আমাদের আন্দোলনটি এখন মূলত সরকার এবং নির্বাহী বিভাগের প্রতি। তো সেই জায়গা থেকে আমাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি আমরা ঘোষণা করেছি এবং গত 2 দিন ধরে চলমান ছিল, সেটি অব্যাহত থাকবে। আগামীকাল 10ই জুলাই 2024 আমাদের যে এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে।
সরকারি চাকরিতে কোটা নিয়ে আপিল বিভাগে শুনানি কাল বেলা 12টার দিকে এই আদেশ দেন বিশেষ চেম্বার আদালত। এর আগে 5ই জুন হাইকোর্ট কোটা বাতিল করে সরকারের ঘোষিত প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করা হয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার, যা শুনানির অপেক্ষায় আছে। এর মধ্যেই রিটকারীরা শুনানির জন্য চেম্বার আদালতে আবেদন করেন। কোটা বাতিলের দাবিতে লাগাতার আন্দোলনে আছে চাকরি প্রত্যাশীরা। 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। আমরা সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে আমরা মনে করি যে এই কোটা পদ্ধতির সংস্কার হওয়া দরকার। সেই ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন যে আদেশ দিয়েছে, হাইকোর্ট ডিভিশনের সেই আদেশটি অ্যাপিলেট ডিভিশন অবশ্যই দেখবেন, যেহেতু আপিল ফাইল করা হয়েছে। আমরা যে আদেশটা চাচ্ছি যে এই অবস্থায় হাইকোর্ট ডিভিশনের আদেশটি অ্যাপিলেট ডিভিশন কর্তৃক জাস্টিফাই না হওয়া পর্যন্ত আমরা একটা স্থগিতাদেশ চেয়েছি। আজকে অনারেবল জাজ ইন চেম্বার আগামীকালকে এটা ফিক্স করেছে। কোটার ক্ষেত্রে সরকার নয়, সর্বোচ্চ আদালতই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। আপিলে অন্তর্ভুক্ত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মন্ত্রী। ঘটনা ঘটছে আদালতে, যদি রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে এটার কিন্তু নিরসন হবে না। এবং এটা করলে যেটা হয়, একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে সঠিক জায়গা কোনটা, আমি গতকালকে বলেছি যে সঠিক জায়গা হচ্ছে যে তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন, অবশ্যই আপিল বিভাগ সকল পক্ষ শুনবেন এবং সকল পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন। এটাই আমাদের আশা এবং আমার মনে হয় সেটাই হবে। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি চলছে। বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস, পরীক্ষা। শ্রেণীকক্ষে তালা ঝুলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবম দিনের মতো এই কর্মসূচি পালন হচ্ছে। কর্মকর্তা ও কর্মচারীরা সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষকরাও বেলা 12টায় কলা ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সচিব বলেন, দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে, আর শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেয়া হবে বিশেষ ক্লাসের মাধ্যমে। আমাদের আত্মমর্যাদা লড়াই, আমাদের শিক্ষকদের গায়ের উপরে যে জিনিসটা এসেছে সেটা আমরা সে দাবিটা নিয়ে আমরা আন্দোলন করছি। শিক্ষার্থীরা আমাদের সন্তান, এই দেশের সন্তান। এই দেশের জন্য আমার যেমন দায়িত্ব আছে, আমাদের শিক্ষার্থীদের প্রতি আমাদেরও তো দায়িত্ব আছে। আমরা আশা করি যে সেটা আমরা যে ক্ষতিটা হচ্ছে সেটা আমরা পুষিয়ে নিতে পারবো। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা ও পেনশন নিয়ে আন্দোলনে বিএনপির উস্কানিতে পা দেবে না সরকার। আন্দোলনের কারণে দেশে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় সে ব্যাপারে সরকার সতর্কও বলে জানান তিনি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যৌথ সভায় দলের সাধারণ সম্পাদক বলেন, অন্যদের ওপর ভর করে সরকার হটানোর লক্ষ্য বিএনপির। তাই কারো উস্কানিতে পা না দিয়ে আদালতের সিদ্ধান্তের জন্য ধৈর্য ধরতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, কোটার বিষয়টি নিয়ে আন্তরিক সরকার। তিনি আশা করেন সব পক্ষের কথা শুনে সঠিক সিদ্ধান্ত নেবেন আদালত। আইনি লড়াইয়ের জন্য আইনজীবী নিয়োগ করায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জনদুর্ভোগের কারণ যাতে সৃষ্টি না হয় সেভাবে আন্দোলনকারীদের সতর্ক মনোযোগ আমরা আশা করছি। কোনো প্রকার উস্কানিতে আমরা যাব না। আমাদের কেউই যেন কোনো প্রকার প্রভোকেশনে না যান সে ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছি। পিএসসির অধীনে অনুষ্ঠিত সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে এবার মুখ খোলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন। জানান, ইতোমধ্যে
3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নেবে। আমাদের পরিপূর্ণ বিষয়টি তদন্তের মধ্যে আছে। আমাদের তদন্তের ভিতরে পরিপূর্ণ রিপোর্টটাকে আমরা দিয়েছি, হুবহু কোড আনকোড করে, যে এই বিষয় সম্পর্কিত। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। সরকার ক্ষমতায় টিকে থাকতে দেশ বিক্রি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আরও বলেন, সরকারের কারণেই খালেদা জিয়া মুক্তি পাচ্ছে না। রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে খালেদা জিয়ার রোগ মুক্তি চেয়ে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন তিনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ রসাতলে যাবে মন্তব্য করে আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় দেওয়ার কথা বলেন বিএনপি মহাসচিব। দলের স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটির নেতা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ দেশ আমরা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে কি আপনার আরো সম্পর্কের নাম করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে, এই কথা বলে সে বিভিন্ন আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে। গণতন্ত্রে তারা বিশ্বাস করে না, প্রথম থেকেই তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। আজকে সেই কারণেই আজকে দেশত্ব বেগম খালেদাকে আটক করে রাখার এটা অন্যতম প্রধান কারণ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস অভিযোগ করেছেন, ঢাকা ওয়াসার কর্মকর্তারা জাল স্বাক্ষরের মতো প্রতারণার আশ্রয় নিয়ে সংস্কারের নামে সড়কে অবৈধ খোঁড়াখুঁড়ি করে যাচ্ছেন। দুপুরে রাজধানীর আজিমপুরে নবনির্মিত একটি নগর মার্কেটের উদ্বোধন করে এ অভিযোগ করেন মেয়র। নতুন এই মার্কেটটিতে বরাদ্দ পাওয়া 117 জন ব্যবসায়ীর হাতে দোকানের চাবি ও দখল বুঝিয়ে দেন দক্ষিণ সিটির মেয়র। আধুনিক সুবিধা সম্বলিত এই বিপণী বিতানটিতে সব ধরনের পণ্যের দোকানসহ ফুডকোর্টও থাকবে। স্থানীয় সংসদ সদস্য ও কাউন্সিলরদের নিয়ে এই মার্কেটটির উদ্বোধন করে মেয়র বলেন, সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অনেক কথা বলা হলেও কোনো রকমের অনুমতির তোয়াক্কা না করেই নগরীর সড়কে খোঁড়াখুঁড়ি শুরু করে দেয় সংস্থাগুলো। গতকালই আমরা লক্ষ্য করলাম যে এই 26 নম্বর ওয়ার্ডে তারা ভুয়া কাগজ দেখিয়ে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে বিভ্রান্ত করে তারা সড়ক খনন করেছে বিনা অনুমতিতে। যখন আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তারা সেটাকে জানতে চেয়েছে, তারা একটি ভুয়া কাগজ দেখিয়েছে। একটি সংস্থার কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী স্বাক্ষর জালিয়াতি করে একটি কাগজ সৃষ্টি করেছে। আমরা চাই সমন্বয় করতে, কিন্তু এরকম ন্যাক্কারজনক, দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত কার্যক্রমে যদি কেউ লিপ্ত হয়, তাহলে সমন্বয়ের আসলে কোনো সুযোগ নেই। এদিকে বন্যার দুর্ভোগ কাটিয়ে শুরু হলো সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা। দেশের অন্যান্য বোর্ডে শুরু হবার 9 দিন পর সিলেটের পরীক্ষা শুরু হয়েছে। অংশ নিচ্ছে 83,000 পরীক্ষার্থী। 4 জেলার 87টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা হয়েছে আজ। এদিন সুষ্ঠুভাবে পরীক্ষা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে নেওয়া হয় সব ধরনের ব্যবস্থা। তবে 3 দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক উপজেলার যোগাযোগ ব্যবস্থা। এছাড়া এখনও পানি নামেনি অনেক উপজেলার নিম্নাঞ্চল থেকে। এতে পানি ডিঙিয়ে কেন্দ্রে পৌঁছানোই শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অভিভাবকরা বলছেন, বন্যার কারণে পরীক্ষার্থীদের প্রস্তুতিতে যথেষ্ট প্রভাব পড়েছে। স্থগিত 4টি পরীক্ষা আগস্টের 13 তারিখ থেকে শুরু হবে। আমরা প্রপারলি প্রিপারেশন নিতে পারি না, আমরা কনফিউজ ছিলাম যে পরীক্ষা কখন হবে। নতুন করে আবার করে পড়তে হবে, যেগুলা প্রিপারেশন নিছিলাম পড়ছিলাম ওইগুলার ঘাটতি থাকবে। তো বাচ্চাদের ক্ষতি হয়, বাচ্চাদের মন ভাঙে যায়। তো পরীক্ষার যে প্রস্তুতি ছিল, এই প্রস্তুতিটা বন্যার কারণে যখন গ্যাপ পড়ে গেছে, তখন প্রস্তুতিটা অনেকটা থেমে গেছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি মোহাম্মদ কামরুল হাসান এবং তার স্ত্রী সাইমা বেগমের প্রায় 11.5 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। সকালে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক এই আদেশ দেন। আদেশে এডিসি কামরুল হাসানের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদের পরিমাণ 9,73,22,044 টাকা এবং তার স্ত্রীর অবৈধ সম্পদের পরিমাণ 1,62,85,188 টাকা উল্লেখ করা হয়। কামরুল হাসান বর্তমানে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার পদে আছেন। দুদকের অনুসন্ধানে পুলিশের এই কর্মকর্তা ও তার স্ত্রীর নামে একাধিক জমি, ফ্ল্যাট, যৌথ মালিকানাধীন ভবনে বিনিয়োগ সহ বিভিন্ন সম্পদের তথ্য মিলেছে, যা তার আয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/chi/ekhon tv।